কাছে আসবার চেষ্টা করবো ঠিক এই জায়গায়। মুখ্যমন্ত্রী আজকে যা যা বললেন তার মধ্যে খুব গুরুত্ব রাখছি ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক কথাটা আজকে তিনি তুলে আনলেন। মানে ইলেকশন কমিশনের বিরুদ্ধাচরণ যে জায়গায় নিয়ে গিয়েছেন প্রত্যেকটা পয়েন্ট আউট করে করে তিনি বলছেন। এ বিষয়ে কোনো সদুত্তর কি দেওয়ার জায়গা আছে? দেখুন, প্রথম দুটো কথা বললেন ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক গেম। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে আমার না একদম কোনো আইডিয়া নেই। আমি মুখ্যমন্ত্রীর এই প্রশ্নের বা এই কথার কোনো উত্তর দিতে পারবো না। আমার মনে হয় যিনি তৃণমূল মুখপাত্র আছেন উনি নিশ্চয়ই এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক কী সব ভুডু জম্বি টম্বি এসব শুনেছি আমি, হয়তো উনি এগুলোর ব্যাপারে প্রিপারেশন নিয়ে এসছেন। মমতা ব্যানার্জির না বলা কথাগুলোকে উনি ভালো এক্সপ্লেন করতে পারবেন, আমি পারবো না, এটা সত্যি বলছি। হ্যাঁ, ব্ল্যাক গেমটা কি একটা গুরুত্বপূর্ণ কতগুলো কথার কথা বলছিলেন। আমার যেমন আজকের মমতা ব্যানার্জির এই গুরুত্বপূর্ণ কথাগুলোর মধ্যে থেকে যেগুলো অধিকতর গুরুত্বপূর্ণ, যেমন সেটা হলো যে অমর্ত্য সেন 0 বছরে মানে জন্ম নিয়েই বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন বলে উনি বলেছেন। আপনি যদি ওনার বক্তব্যটা শোনেন উনি দেখবেন বলবেন যে অমর্ত্য সেন এখন কত বয়স, উনি পাশ থেকে একজন বলল 92, তারপরে উনি বললেন 92 বছর আগে উনি যখন বিয়ে করেছিলেন তখন তো হোম ডেলিভারি হতো, তখন তো কি বললেন জোম্যাটো ডেলিভারি বা সুইগি ডেলিভারি ছিল না, এগুলো বললেন। তার মানে অমর্ত্য সেন জন্ম নিয়েই বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে। দ্বিতীয় যে কথাটা উনি বললেন, আমি জানি না কোন দেশের কোন আইন পড়ে বললেন, উনি বললেন একজন বিএলএ2 নাকি 7টার বেশি অবজেকশন জমা দিতে পারে না। আমি একটু আগ্রহ করব, উনি মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সবার আমার আপনার সবার মুখ্যমন্ত্রী, তার মধ্যে উনি আবার ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি, যেটাকে ম্যাপে খুঁজে পাওয়া যায় না, সেখান থেকে ডক্টরেটও বটে, এবং নিজেকে বলেন উনি আইনজীবী, উনি নাকি সুপ্রিম কোর্ট বিভিন্ন কোর্টে মুভ টুভ করেছেন। তা উনি যদি একটু ওই পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট আর ইসিআই রুলগুলো দেখেন, ওখানে খুব পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে শুধু বিএলএ2 নয়, বিধানসভার বাসিন্দা যে কোনো ভোটার ড্রাফট ভোটার রোলের রেকটিফিকেশনের জন্য যদি প্রয়োজন মনে করে ইলেকশন কমিশনের কাছে ফর্ম 7 সাবমিট করতে পারবে। এবং আইনে কোথাও কোনো সিলিং আমাদের অন্তত এ পর্যন্ত চোখে পড়েনি। যদি তৃণমূল মুখপাত্র এই জায়গাটা পরিষ্কার করে দিতে পারেন যে আইনের কোন জায়গায় এই সিলিংটা বেঁধে দেওয়া আছে, বা এই আইনটা বলা রয়েছে যে বিএলএ2 7টার বেশি অবজেকশন করতে পারবেন না, তাহলে আমরাও উপকৃত হই, তাহলে দলগতভাবে আমরাও তাহলে সেইভাবে আমরা অ্যাকর্ডিংলি অ্যাক্ট করতে পারি। একটা খুব গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন যে বিএলএ2দের হিয়ারিংয়ের সময় বসতে দেওয়া হচ্ছে না। তার কারণটা কি? তার কারণটা নাকি বিজেপি বিএলএ2 দিতে পারেনি, তাই হিয়ারিংয়ে কোনো বিএলএ2কেই বসতে দেওয়া হচ্ছে না। আমি আপনাকে 5ই নভেম্বর দ্য স্টেটসম্যানের রিপোর্টটা একটু উদ্ধৃত করি। স্টেটসম্যান বলছে যে পশ্চিমবঙ্গের এবারের ইলেকটোরাল গেমের সবচেয়ে একটা হতচকিত করা এবং দিক নির্দেশক বিষয় হলো এবারের বিএলএ2 অ্যাপয়েন্টমেন্ট। কেন? এবারে পশ্চিমবঙ্গের এসআইআর পদ্ধতিতে সমস্ত পার্টিকে, সমস্ত রাজনৈতিক দলকে ইলেকশন কমিশন যে বিএলএ2 রিক্রুটমেন্টের অ্যাপয়েন্টমেন্টের আহ্বান জানিয়েছিল তাতে সমস্ত দল সাড়া দিয়েছিল কম বেশি। এবং ডেটা বলছে যে এবারের এসআইআরে পশ্চিমবঙ্গে যে বিএলএ2রা কাজ করছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, তাদের মধ্যে সর্বাধিক সংখ্যা দিয়েছে ভারতীয় জনতা পার্টি, যে সংখ্যাটা হলো 63,940। দ্বিতীয় স্থানে কে? তৃণমূল কংগ্রেস না, দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম, 18,706 জন বিএলএ2কে তারা অ্যাপয়েন্ট করতে পেরেছে। তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস বা ওই কাঁঠালের আমসত্ত্ব অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যারা 13,526 জন বিএলএ2 দিতে পেরেছেন। এবং কংগ্রেস স্বাভাবিকভাবেই তাদের স্ট্রেংথ একেবারেই পশ্চিমবঙ্গে নেই, 5,797। অর্থাৎ এই যে অদ্ভুত কথা, অদ্ভুত থিওরি, তথ্য ছাড়া, আইন না জেনে, বাস্তবের সাথে যার কোনো মিল নেই, অদ্ভুতের একটা ব্যাপার আপনি বলছেন। ঠিক আছে, আমি কৌশিকদার কাছ থেকে একটু আসি, কারণ অদ্ভুতের ব্যাপার যখন হচ্ছে, কারণ এই ব্ল্যাক গেম ব্ল্যাক ম্যাজিকটা বোঝার চেষ্টা আমরা একটুখানি করবার চেষ্টা করছি। শুধু আমি একটা ছোট্ট কথা বলে অ্যাড করে দিই যে এই যে অদ্ভুতের কথা বলার প্ল্যাটফর্মটা কিন্তু মমতা ব্যানার্জি নিজেই বলে দিয়েছেন। উনি ওনার বক্তব্যের মধ্যে একটা জায়গায় বলেছেন একজন মুখ্যমন্ত্রী কিভাবে এই কথা বলেন আমি জানি না, ওনার তো সংগঠন রয়েছে বলে উনি দাবি করেন, ওনার কর্মীরা রয়েছে। উনি বলেছেন যে ড্রাফট ইলেকটোরাল রোল পাবলিশ হয়েছে, এত পাতা উল্টে দেখা সম্ভব নাকি? এ কি বলছেন? বুথে ওনার কর্মীরা কোথায়, যারা বুথ ওয়াইজ পার্ট ওয়াইজ এটাকে দেখবে? নিশ্চয়ই
এইটা আমি আপনাদের ক্যামেরাম্যানকে অনুরোধ করব এইগুলো একটু ফোকাস করে দেখাতে। অবশ্যই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, ব্ল্যাক ম্যাজিকটা হচ্ছে এইখানে। Okay. এইখানে দেখুন একটা গাড়ির নাম্বার আপনারা দেখছেন 0351, আর তারপরে এইটা দেখুন, এটা একটুখানি ফোকাস করুন দয়া করে, ক্যামেরাম্যানকে বলবো। এইখানে আপনি একটা গাড়ির ডিকিতে, এইখানে একটা গাড়ির ডিকিতে আপনি কিছু ফর্ম দেখতে পাচ্ছেন, ফর্ম 7। আজকে বাঁকুড়ার রানীবাঁধে বিজেপি নেতাদের একটি গাড়িতে এই রকম প্রিফিল্ড 3 থেকে 5,000 ফর্ম সহ এই গাড়িটাকে আটক করা হয়। এই গাড়িতে বিজেপির 5 জন ছিলেন, তাদের মধ্যে 3 জন পালিয়ে গেছেন, বাকি 2 জনকে ধরে খাতড়া পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। এই যে 3 থেকে 5,000 প্রিফিল্ড ফর্ম, এটা রানীবাঁধে ধরা হয়েছে, কিন্তু এই ফর্মগুলো অল অ্যাক্রস বাঁকুড়া ছিল, মাইন্ড ইউ, কোনো একটা বিধানসভা কেন্দ্রের না, অল অ্যাক্রস বাঁকুড়া, এবং ম্যাক্সিমাম যেগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো বাঁকুড়ার তালড্যাংরা বিধানসভা কেন্দ্রের ছিল। এইটার দ্বারা জলের মতো পরিষ্কার হচ্ছে বিজেপি অত্যন্ত পরিকল্পিতভাবে এই রকমভাবে অবজেকশন, ভুয়ো অবজেকশন দিয়ে লোকের নাম কাটতে চাইছে। কারণ বিজেপি মুখপাত্র যেটা বলেছে সেটার পরিপ্রেক্ষিতে আমি বলছি, ধরুন আপনার পাড়ায় আপনি দেখলেন ওইখানকার ভোটার লিস্টে এমন একজনের নাম যাকে আপনি চেনেন না বা তিনি থাকেন না, তো আপনি নিশ্চয়ই ফর্ম 7 সেখানে ফিল আপ করতে পারেন। কিন্তু আপনি থাকেন বালিগঞ্জে, আপনি কি বালিগঞ্জে বসে থেকে বরানগরের বা ডানলপের বা সোদপুরের কাউর ফর্ম 7 ফিল আপ করতে পারবেন? সাধারণত পারবেন না। একটা গাড়ি থেকে 3 থেকে 5,000 ফর্ম বেরিয়েছে এবং তাদের মধ্যে 3 জন পালিয়ে গেছে। রানীবাঁধে ধরা হয়েছে অধিকাংশ ফর্মগুলো তালড্যাংরার। এটা গেল নাম্বার 1। আমাকে একটু বলতে দিন। নাম্বার 2, আচ্ছা, বিহারের এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ওই বিহারের এসআইআর সম্পন্ন হওয়া প্রক্রিয়াতে আপনারা লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কিছু শুনেছিলেন? শোনেননি তো? তাহলে যেখানে বিহারের এসআইআর প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কিছু ছিলই না, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি করে এবং কেন আমদানি করা হলো? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অমর্ত্য সেনের ব্যাপারে যেটা বলতে চেয়েছেন যে ওনার বাবা মার বিবাহের দিন, ভারতরত্ন অমর্ত্য সেন, তাকে যখন আপনি এসআইআর এর নোটিশ পাঠিয়ে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতে চাইছেন, তখন আপনাদের কি মনে হয় না যে এই পদ্ধতিটা সম্পূর্ণরূপে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলা ও বাঙালিকে? টুটু বসুকেও তলব করা হয়েছে। শুধু টুটু বসু কেন, অমর্ত্য সেন থেকে শুরু করে আজকে দেখুন কান্তি গাঙ্গুলি আমাদের বিরোধী দলের হতে পারেন, কিন্তু তিনি তো ভারতবর্ষের সংবিধান মেনে রাজ্যপাল তাকে শপথ গ্রহণ করিয়েছিলেন মন্ত্রী হিসেবে। দেব একটা অত্যন্ত জনপ্রিয় ফিল্মের অভিনেতা, আপনারা গতকাল কাগজে পড়েছেন ভারতবর্ষের প্রাক্তন বায়ুসেনা প্রধান, তাকে পর্যন্ত এসআইআর এর নোটিশ ধরানো হচ্ছে। কতটা অসম্মান একজন মানুষের, একজন সেনাকর্তার মানুষের দেশ তাকে করতে পারে। আসল ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা এতটাই ফ্লড, যেটা আমরা বারবার বলতে চেয়েছিলাম। তোমার যদি এসআইআর করার হতো তুমি করতে, 2024 সালে লোকসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর করতে পারতে। এই যে সফটওয়্যারের মাধ্যমে ডিসক্রিপেন্সিগুলো বাঁচা হচ্ছে, সেই সফটওয়্যারটাই অত্যন্ত ম্যালওয়্যার হিসেবে দেখা দিয়েছে। এটার একমাত্র কারণ হচ্ছে পশ্চিম বাংলায় তৃণমূলের ভোটারদের নির্বিচারে কেটে ভোটার লিস্ট থেকে বাদ দাও, যাতে বিজেপি একটু ইলেকটোরাল সুবিধা পায়। শেষে লাস্ট একটা পয়েন্ট বলছি, বিজেপি মুখপাত্র বিএলএ 2দের যে ফিগারটা বলল, সেই ফিগারটা সর্বৈবরূপে ভ্রান্ত। তার কারণ শেষ পর্যন্ত বিএলএ 2 অ্যাপয়েন্টমেন্টের অনেকগুলো দিন ছিল, শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 অ্যাপয়েন্টেডের সংখ্যা নিয়ারলি 80,000। আর বিজেপির তো আপনারা জানেনই তাদের মিসড কলের মাধ্যমে সদস্য হয়, ফলে তাদের খাতায় কলমে 69,000 থেকে থাকলেও তাদের আপনারা বাস্তবে হয়তো 6,900 কেউ দেখছেন না। থেকে উত্তর দেবো অবশ্যই। ঠিক আছে, আমরা আলোচনা আরো এগিয়ে নিয়ে যাবো। আমি অবশ্যই সুকান্ত মজুমদারের একটা বক্তব্য দিয়ে এবারের অংশটা শুরু করব, কারণ তিনি বলছেন যেটা, যে ভয় পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার এই বলার পেছনের ব্যাখ্যা কি? তিনি বলছেন কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের জয়ের যে ব্যবধান, তার থেকেও বেশি ভোটারের নাম বাদ গিয়েছে, এটাই হচ্ছে মূলত কারণ। কি বলেছে একবার শুনিয়ে দিই আপনাদেরকে সুকান্ত মজুমদারের বক্তব্য। শুনুন। মুখ্যমন্ত্রী, যেটা আপনার প্রশ্নের উত্তরে আমি বলি যে ভয় পাচ্ছে, এই ভয়টা তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী অলরেডি যে 48 লক্ষ নাম যে বাদ গেছে, যার মধ্যে শুধু মৃত আর শিফট, এই ভোটের ইয়েতেই দেখা যাচ্ছে 100-র বেশি সিটে তৃণমূল কংগ্রেসের জেতার যে মার্জিন, তার থেকে বেশি ভোট বাদ চলে গেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে, কারণ উনিও তো জানেন না ওর চেলা চামুন্ডারা কতগুলো ছাপ্পা মেরেছে। উনি ভয় পাচ্ছেন যে সবই যদি ছাপ্পা মেরে থাকে তাহলে তো মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে মানুষ কিন্তু মানুষের রায় উল্টো দিকে ছিল, এবং এবারও মানুষ যদি সেইভাবে ভোট দেয়, শুধু ভোট বাড়তে হবে না, শুধু সেই প্যাটার্নেই যদি ভোট দেয় তাহলে করে মুখ্যমন্ত্রী হেরে যাচ্ছে, উনি আর মুখ্যমন্ত্রী থাকছে। আমি একটু রাজনৈতিক ব্যাখ্যায় চাই, আমি অমিতাভ সিংহ স্যারের কাছে আসবো, তবে তার আগে একটু অমিতাভ কাঞ্জিলারের কাছে আসি, রাজনৈতিক বিশ্লেষণটা একটু জানবার চেষ্টা করি, কারণ এই ব্যাখ্যা তো আমরা শুনছি অমিতাভটা এই দিক দিয়ে ব্যাখ্যা দিচ্ছেন, সে পাল্টা তার ব্যাখ্যা দিতে প্রস্তুত। এই ব্যাখ্যা চলছে, মানুষের মধ্যে অবস্থাটা বোঝা যাচ্ছে না যে কোন জায়গাটা ইম্পর্টেন্ট, কি ধরছেন তারা, কি মনে হয় আপনার? মণিময়, তোমার চ্যানেলে নয়, এই চ্যানেলে নয়, অন্য একটি চ্যানেলের একটি বিশেষ ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়েছে এবং সেটা নিয়ে বেশ হাসাহাসিও চলছে, যে একটি বিতর্ক চলাকালীন তৃণমূল মুখপাত্র বিজেপির মুখপাত্রকে হাত দিয়ে খুঁচিয়ে ইশারা করছেন। হ্যাঁ, সামাজিক চোখটা ছিল মাধ্যমে তার ভাইরাল ক্যামেরার মুহূর্তে দিকে, ছবিটা, ঠিক চোখটা ছিল ক্যামেরার দিকে। খানিকক্ষণ আগে বিরতিতে যাওয়ার সময় দেখছিলাম তৃণমূলের মুখপাত্র আমার একটি ইন্ট্রোডাকশন দিচ্ছেন, যদিও ক্যামেরা তখন ছিল না, বিজ্ঞাপনের বিরতি ছিল, আমি সিপিএম এর লোক বলে পরিচয় করিয়ে দিচ্ছিলেন বিজেপি মুখপাত্রের সঙ্গে। অর্থাৎ এতটাই তটস্থ, ভীত এরা, চোরের মন পুলিশ পুলিশ তো স্বাভাবিকভাবে এই প্রতিক্রিয়া হবে, এটাই স্বাভাবিক। উনি বলছিলেন উনি নাকি কবে আমাকে ধুইয়ে দিয়েছেন, সেই এপিসোডটা খুলে বার করলেই জনগণও দেখতে পাবেন কে কাকে ধুইয়ে দিয়েছিল। এবার আসি মূল প্রসঙ্গে। তৃণমূল মুখপাত্র কি চমৎকার কথা বললেন যে এবারে এসআইআর এর প্রক্রিয়ায় নাকি বেছে বেছে তৃণমূল ভোটারদেরকেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। রহস্যজনক বিষয় হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গে যারা ভোটদান করেন তাদের ভোটদানের গোপনীয়তা মোটেই আর সুনিশ্চিত নয়, কারণ শাসক দল জানতে পেরে যায় কারা তৃণমূলকে ভোট দেয় এবং কারা বিরোধীদের ভোট দেয়, এবং স্বাভাবিকভাবেই যারা বাদ পড়েছেন এসআইআর প্রক্রিয়াতে তাদেরকে তৃণমূলের ভোটার বলে দাবি করার অর্থ তাদের ভোট সম্পর্কে সমস্ত যাবতীয় তথ্য, গতিবিধি ইত্যাদি তাদের জানা। এক, দুই, পাশাপাশি আরো আচ্ছা, অমিতাভদের অডিওটা একটু বাড়াতে বলবো পিসিআর, প্লিজ বলুন। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রীর স্তর থেকে এই পর্যন্ত একেবারে আজকের আলোচনার স্তর পর্যন্ত যেভাবে পার্কুলেট হচ্ছে, খুব যদি ভালো করে লক্ষ্য করি তাহলে একটা দেখবো যে আমাদের এই মুহূর্তে দেশ এবং রাজ্যের রাজনীতিতে একটা ব্যাপক গুণগত পরিবর্তন ঘটেছে। গুণগত পরিবর্তনটা কি? একটা সময় ছিল রাজনীতিতে ছিল অ্যাক্টিভিজমের ব্যাপার, অ্যাক্টিভিজম, পলিটিক্যাল অ্যাক্টিভিজমের ব্যাপার, তৎপরতার ব্যাপার, দেশ সেবার স্বার্থে, জনগণের স্বার্থে উদ্যমী মানুষেরা রাজনীতিতে অংশগ্রহণ করতেন। আর আজকে রাজনীতিটা হয়ে গেছে অপটিমেট্রিক্স আর অডিওমেট্রির ব্যাপার, অর্থাৎ যা দেখাবেন জনগণের কাছে, যা তুলে শোনাবেন, চিৎকার করে যা বলবেন, জনগণ সেটাই শুনবে, সেটাই বুঝবে, সেটাই বিশ্বাস করবে। এই গোয়েবেলসীয় পলিটিক্সের ব্যাপার। অতএব ভুডু, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক খেলা ইত্যাদি, কিংবা ধরুন ইডির যেখানে তদন্ত চলছে, ইডি যেখানে গিয়ে ছাপা মারছে, সেইখানে গিয়ে আচমকা লাফিয়ে পড়ে আপনি আপনার বাহুবল প্রদর্শন করে আপনার দলের বাহুবলী সমর্থকদেরকে আরো উত্তেজিত করলেন যে ভোটে যদি খেলা হয় তাহলে এই শারীরিক ভাষাতেই খেলতে হবে, এই মেজাজেই খেলতে হবে, দখল করো, চিনিয়ে নাও, আসল জিনিসপত্র সরিয়ে নাও, যা দিয়ে আমার অপরাধ ধরা পড়বে সেই বিষয়টাকে ওখান থেকে ছিনিয়ে নিয়ে এসো, এই মনোভাবকে পরিষ্কার ইশারায় ইঙ্গিতে চাগিয়ে দেওয়া হলো। অর্থাৎ কিনা এই মুহূর্তে আমাদের রাজ্যের রাজনীতিতে এসআইআর বলুন কিংবা এই ইডির হানা, দুটো ক্ষেত্রে আমরা খুব স্পষ্ট দেখতে পেলাম যে বাস্তবিক পক্ষে সাংবিধানিক যে প্রক্রিয়াগুলো ভারতবর্ষে এর আগেও পরিচালিত হয়েছে, এসআইআর ভারতবর্ষে এর আগেও ভোটিং প্রক্রিয়া হয়েছে, হ্যাঁ, ভোটের দিন রাজনৈতিক উত্তেজনা থাকে, মারামারি হয়, লাশ পড়ে, এগুলো আমরা দেখতে অভ্যস্ত, কিন্তু তার পূর্ব প্রস্তুতি হিসেবে মানুষের ভেতরে এত আতঙ্ক তৈরি করে দেওয়া যে এসআইআর মানে মানুষের এত বড় সর্বনাশ, অমুকের প্রাণ যাচ্ছে, তমুকের ইত্যাদি ইত্যাদি যাবতীয় যে প্রচারণা, সেই প্রচারণার মাধ্যমে যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা এবং একটি সাংবিধানিক প্রক্রিয়াকে এমন প্রাণঘাতী, এমন খতরনাক, এমন জনবিরোধী ইত্যাদি বলে প্রমাণ করবার চেষ্টা, তার পেছনে আসলে যেটা কাজ করছে সেটা হচ্ছে গণতান্ত্রিক সমর্থন হারাবার ভয়।